প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম অপরিচিত নিয়ে, ঠিক আছে, এবং দ্বিতীয় পর্বের মধ্যে আমরা আলোচনা করবো বিলাসী, আশিবেশী এবং বাকিগুলো থেকে আলোচনা করা যাবে, ঠিক আছে। আমরা প্রথমেই কথা না বাড়িয়ে বিলাসীকে নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। দেখো, বিলাসীর মধ্যে প্রধান চরিত্র হচ্ছে মৃত্যুঞ্জয়। প্রধান চরিত্রের নাম কি? মৃত্যুঞ্জয়। বিলাসীতে প্রধান চরিত্রের নাম মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়। বিলাসীতে নাম চরিত্র অর্থাৎ যার নামে তোমার গল্পটা রচিত সে হচ্ছে বিলাসী, নাম চরিত্র হচ্ছে বিলাসী। এই দুটি পয়েন্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে। একটা প্রশ্ন হতে পারে যে বিলাসী গল্পের নাম চরিত্রকে, এটা হচ্ছে বিলাসী, বিলাসী গল্পের প্রধান চরিত্রকে, এটা হচ্ছে মৃত্যুঞ্জয়। আসলে আমরা এটা বুঝতে পারছি। প্রথমে আমরা চলে আসি এখানে। এই গল্পের যিনি মানে ব্যক্ত করে, যার পাশে গল্পের রচিত, এটা হচ্ছে নেরা। নেরা বা লেখক বা লেখকের নাম হচ্ছে, যিনি গল্পটা লিখেছেন শরৎচন্দ্র। লেখকের নাম কি? শরৎচন্দ্র। তিনটাই একই, ঠিক আছে। লেখক মানে শরৎচন্দ্র, যিনি গল্প লিখেছেন। লেখকের চন্দ্র হচ্ছে নেরা। এখানে মানে এই গল্পের মধ্যে শরৎচন্দ্রের প্রথম জীবনের সূত্রপাত, ছায়াপথ ঘটেছে। কোন জীবনের? প্রথম জীবনের, অর্থাৎ বাল্যকালের, মানে শৈশবকালীন ছায়াপথটা ঘটেছে। প্রথম জীবনের ছায়াপথ ঘটে, প্রথম জীবনের। এখান থেকে বুঝতে আসে, বুঝতে পারছি। তো যখন একদিন শরৎচন্দ্র তাদের সহপাঠী তিনি যখন স্কুলে যাচ্ছিল, স্কুলে যাওয়ার পথ হচ্ছে, অর্থাৎ তার বাড়ি থেকে স্কুলে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 2 ক্রোশ। কয় ক্রোশ? 2 ক্রোশ। এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তার বাড়ি থেকে স্কুলে যাওয়ার দৈর্ঘ্যটা কত ক্রোশ? 2 ক্রোশ। এটা শুধু যাওয়ার সময়। আর যেটা আপডাউন বলি আমরা, মানে যেয়ে আর ফেরত আসা, টোটাল 4 ক্রোশ। এটা তোমরা বুঝো, ঠিক আছে। টোটাল কয় ক্রোশ? 4 ক্রোশ। যদি তোমাকে বলে যে তার অর্থাৎ নেরা বা লেখক শরৎচন্দ্রের বাড়ি থেকে স্কুলে দূরত্ব কত ছিল, তোমরা বলো যে 2 ক্রোশ, ঠিক আছে। যদি তোমাদেরকে বলে যে তার বাড়ি থেকে স্কুলে মোট যাতায়াত দূরত্ব কত ছিল, তোমরা বলো 4 ক্রোশ, ঠিক আছে। মোট যাতায়াত যদি তোমাকে আপ ডাউন করে, তখন এটা কত ক্রোশ হবে? 4 ক্রোশ হবে। যদি তোমাকে বলে শুধুমাত্র দূরত্ব, তাহলে এটা কয় ক্রোশ হবে? 2 ক্রোশ হবে, ঠিক আছে। তাহলে চলে আসি আমরা অনুপমা নেরার সাথে আরো কয়জন যাচ্ছিল? 10-12 জন মিলে যাচ্ছে। তার সহপাঠীরা কয়টি গ্রাম পার করে? 2 থেকে 3টি গ্রাম পার করে। 2 থেকে 3টি গ্রাম পার করে। অর্থাৎ তার বাড়ি থেকে স্কুলের মধ্যে 2 ক্রোশ দূরত্ব ছিল। ওই 2 ক্রোশের মধ্যে 2 থেকে 3টি গ্রাম পড়তো, মানে দূরত্বের মধ্যে 2 থেকে 3টি গ্রাম পড়তো। তার মধ্যে একসাথে তার কয়জন যাচ্ছিল? 10 থেকে 12 জন মিলে যাচ্ছিল। তো যেতে যেতে একটা মন্তব্য আছে যে যেতে যেতে সে তার সহপাঠীকে নিয়ে অনেক ধরনের কোলাহল করতো, অনেক ধরনের মানে হইহুল্লোড় করতো, মানে একটু আড্ডা দিত, একটু কথা বলতো। এখানে একজন বাগা থেকে আম চুরি করতো, আরেকজন বাগা থেকে এটা চুরি করতো, এটা চুরি করতো, ঠিক আছে। মানে আমি যেরকম করি আর কি স্কুলে যাওয়ার সময়, বুঝতে পারছো। তাহলে এটাও কি করতো? লড়াই করতো, ঠিক আছে, তার সাথে, তার সহপাঠীদের সাথে, ঠিক আছে। তো এরকম করতে করতে তার বিদ্যা অর্জন করা হয়ে ওঠে। মানে নেরা মানে বিদ্যা অর্জন করা ছাড়া যাবতীয় যতগুলো তোমার দুষ্টামি আছে, তোমার যে ধরনের এরকম কাজগুলো আছে, সবগুলো নেরা করতো। শুধুমাত্র কি করতো না? বিদ্যাটা অর্জন করতো না। নেরা মানে কি? লেখক মানে হচ্ছে শরৎচন্দ্রের প্রথম জীবন ছায়াপথ এখানে ঘটে। তো যেহেতু সে যদি বিদ্যা যেহেতু অর্জন করে নাই, ঠিক আছে, এখানে প্রশ্নগুলো আসে। যেহেতু সে বিদ্যা অর্জন করে নাই, তাকে যখন প্রশ্ন করতো যে প্রশ্ন আসে, তাকে এগুলো প্রশ্নগুলো করতো। একটা হচ্ছে কামস্কাটকার রাজধানী কি? কামস্কাটকার রাজধানী কি? আরেকটি প্রশ্ন করে যে সাইবেরিয়ার মধ্যে
রেলের মধ্যে রূপা মিলে না সোনা মিলে, রূপা মিলে না না সোনা মিলে। ঠিক আছে, মানে এই ধরনের প্রশ্ন তাকে করতো, এই ধরনের প্রশ্ন বিদ্যাটা মানে এই ধরনের উত্তর জ্ঞান অর্জন করার মতো কয়টুকু সময় কে পায় নাই, নেরা পায় নাই, মানে বিদ্যা অর্জন করার সবগুলি সবগুলো করতো। এই কারণে এই প্রশ্নের উত্তর সে কি করতে পারে, খুঁজে বের করে। এখানে তো ওদের অনুভূতিগুলো আসলে যে কি কি প্রশ্ন তাকে করতো, আরো প্রশ্ন করতো। এটা হচ্ছে আরেকটা হচ্ছে তোমার আচ্ছা, তাকে পরীক্ষা বলে যখন প্রশ্ন করতো, এটা এটা আলাদা প্রশ্ন। ঠিক আছে, এইগুলোর উত্তর খুঁজে সমস্যা পাইনি, এটা মনে রাখবো। কি কি প্রশ্ন করতে কামস কাকে রাজধানী কি, আর এটা হচ্ছে সাইবেরিয়ার মধ্যে রুকুমেন্টের না সময় মিলে। এটার উত্তর অর্জন করার মধ্যে বিদ্যার মানে ওই রকম সমস্যা পাইনি। আর প্রশ্ন করতো তাকে, যদি তাকে প্রশ্ন করতো যে অ্যাডেন কি, অ্যাডেন কি, ঠিক আছে, সে বলতো অ্যাডেন কি, এর জবাবে মানে নেরা বলতো যে পার্সিয়ার বন্দর। নেরা কি বলতো, পার্সিয়ার বন্দর, পার্সিয়ার বন্দর। ঠিক আছে, তাকে যদি প্রশ্ন করতো যে হুমায়ুনের বাবার নাম কি, হুমায়ুনের হুমায়ুনের বাবার নাম কি, তো উত্তর মধ্যে বলতো তগলক্ষা। এটা পরীক্ষা বারবার আসে, উত্তর হিসেবে বলতো যে তগলক্ষা। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাকে দুটি প্রশ্ন করতো, একটা হচ্ছে অ্যাডেন কি, সে উত্তরে বলছে পার্সিয়ান বন্দর, আর একটা হচ্ছে হুমায়ুনের বাবার নাম কি, সে উত্তরে বলতে যে তগলক্ষা। ঠিক আছে, তো মৃত্যুঞ্জয়ের সাথে আমাদের গ্রামে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের নেরার গ্রামের মধ্যে একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হতো। অর্থাৎ নেরার সাথে একজন দেখা হতো, তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। তার নাম কি, মৃত্যুঞ্জয়। ঠিক আছে, তো মৃত্যুঞ্জয় পড়তো মৃত্যুঞ্জয় পড়তো থার্ড ক্লাসে। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো, থার্ড ক্লাসে। মৃত্যুঞ্জয় পড়তো যে থার্ড ক্লাসে। থার্ড ক্লাস পড়তো মানে কোন শ্রেণী, পিছন দিয়ে বলতো। আগে মানুষ ক্লাস 10 কে ক্লাস 1 বলতো, ক্লাস 10 কে মানুষ ক্লাস 2 বলতো, ক্লাস 8 কে মানুষ কি বলতো, ক্লাস মানে থার্ড ক্লাস বলতো। তাহলে থার্ড ক্লাস মানে কোন ক্লাস, অষ্টম শ্রেণী। কোন ক্লাস, অষ্টম শ্রেণী। এটা পরীক্ষা আসবে। অর্থাৎ আমরা যে বর্তমানে ক্লাস 10 বলি, আগে মানুষ ক্লাস 10 কে ফার্স্ট ক্লাস বলতো। ঠিক আছে, ক্লাস 9 কে বলতো সেকেন্ড ক্লাস, ক্লাস 8 কে বলতো যে থার্ড ক্লাস। বুঝতে পারছেন? তাহলে মৃত্যুঞ্জয় অর্থাৎ যে ক্লাসে পড়তো তার ক্লাস বর্তমানে কোন শ্রেণী, অষ্টম শ্রেণী। বুঝতে পারছেন? আরেকটি প্রশ্ন উত্তর আমরা সেটা হচ্ছে একটু মন্তব্য করেন এটা নিয়ে। এটা তোমার মনে রাখবে, এটা হচ্ছে ফোর্থ ক্লাস ওটা ইতিহাস পড়ানো তার শুরু। ফোর্থ ক্লাস ইতিহাস শুনানি শুনে সেকেন্ড ক্লাস ওটার খবর এসে তারা পায়নি। সেকেন্ড ক্লাসে ওটার খবর তারা খবর পাইনি। মানে মৃত্যু বর্তমানে যে থার্ড ক্লাসে পড়ে। ঠিক আছে, থার্ড ক্লাসে পড়ে মানে কোন ক্লাস, সেকেন্ড ক্লাস। অবশ্যই সেকেন্ড ক্লাস ওটার খবর তারা পাইনি, নেলা বা তাদের সহপাঠীরা পাইনি। এবং ফোর্থ ক্লাস ওটার খবর, ইতিহাস খবর কখনো কি করে শোনা যায়নি। এখান থেকে অনুভূতিগুলো আসে পিনপয়েন্ট এরর থেকে, যে নেলার সহপাঠীরা মৃত্যুঞ্জয় কোন ক্লাসে ওটার ইতিহাস শোনেনি। যদি ইতিহাস শোনেনি বলে তাহলে তোমরা বলবে ফোর্থ ক্লাস। কোন ক্লাস, ফোর্থ ক্লাস। যদি তোমাকে প্রশ্ন করে যে মানে কোন ক্লাসে ওটার খবর তারা পায়নি, তাহলে কোন ক্লাস হবে, সেকেন্ড ক্লাস। বর্তমানে মৃত্যুঞ্জয় পড়ে থার্ড ক্লাসে, থার্ড ক্লাস মানে বর্তমানে অষ্টম শ্রেণী।
মৃত্যুঞ্জয় ছিল তোমার একজন মৃত্যুঞ্জয়ের একটা বাগান ছিল, ঠিক আছে, এটা আমি পরে যাবো। তো মৃত্যুঞ্জয়ের মধ্যে মূলত একটা মানে একটা টাকা পয়সা ছিল, সে সবসময় সবাইকে রাস্তাঘাটে করাতো। তো ওই হিসেবে সবাই তাকে ভালো মনে চিনত, ঠিক আছে। তাদের সহপাঠীদের বাবারা মানে ন্যায়ের সহপাঠীদের বাবারা মৃত্যুঞ্জয় থেকে অনেক সময় টাকা পয়সা নিয়ে নিত, মানে ধার চাইতো, পরে তাকে বলতো না, মানে বলতে লজ্জা করতো, বা টাকা তার ধার করা টাকাগুলো তাকে ফেরত দিত না, বুঝতে পারছি। এভাবে করে করে একদিন একটা বলি তোমাকে, এটা হচ্ছে তার মানে মৃত্যুঞ্জয় ছিল একটা আম কাঁঠালের বাগান। মৃত্যুঞ্জয় ছিল যে আম কাঁঠালের বাগান, ঠিক আছে। তো মৃত্যুঞ্জয়ের সাথে আরেকজন থাকতো, এটা হচ্ছে জ্ঞাতি কোরআন। জ্ঞাতি কোরআন, জ্ঞাতি কোরআন প্রথম কাজ ছিল যে মৃত্যুঞ্জয়ের নামে বিভিন্ন রকম দুর্নাম রটিয়ে বেড়ানো, ঠিক আছে, যাতে মৃত্যুঞ্জয়ের আম বাগানের অর্ধেক মালিক সে নিতে পারে, জ্ঞাতি কোরআন নিতে পারে। ওই কারণে মানে সময় অসময়ে মৃত্যুঞ্জয়কে কি করতো, সে বিভিন্ন ধরনের দুর্নামটা রটিয়ে বেড়াতো। তো একদিন কি হলো, মৃত্যুঞ্জয় অনেক অসুস্থ হয়ে গেল, খুবই অসুস্থ হয়ে গেল। তো তার চিকিৎসার জন্য মালুপাড়ার এক বুড়ো ঠিক আছে, মালুপাড়ার এক বুড়ো পাড়ার এক বুড়ো ও তার মেয়ে বিলাসী, ঠিক আছে, তার মেয়ে বিলাসী সেবা যত্ন করে মৃত্যুঞ্জয়কে ওই বারের যাত্রা কি করে তোলে, সুস্থ করে তোলে, ঠিক আছে। ওই থেকেই কিন্তু বিলাসীর সাথে মৃত্যুঞ্জয়ের দেখা। যেহেতু মৃত্যুঞ্জয় বিলাসী যেহেতু অত্যন্ত সেবা যত্ন করে মৃত্যুঞ্জয়কে যেহেতু সুস্থ করে তোলে, মানে মৃত্যুর কোল থেকে সুস্থ করে তোলে, খুবই নাজুক অবস্থা ছিল মৃত্যুঞ্জয়ের। তো ওইটা থেকে বিলাসীর জন্য একটা সফট হার্ট ছিল, মানে একটা নরম হৃদয়ের মধ্যে একটা নরম একটা কর্নার ছিল বিলাসীর জন্য, ঠিক আছে। তো মৃত্যুঞ্জয় কি হলো, মানে কি নেড়া নেড়া যেহেতু মৃত্যুঞ্জয় যেহেতু অসুস্থ ছিল, মানে অনেকটা পড়েছিল। তো মৃত্যুঞ্জয় প্রায় 1.5 মাস সজ্জাগত ছিল। কয় মাস? 1.5 মাস, প্রায় 1.5 মাস সজ্জাগত ছিল। 1.5 মাস সজ্জাগত ছিল, বুঝতে পারছি। তো মৃত্যুঞ্জয় থেকে অনেক সময় আসে নাই, স্কুলে দেখে নেই বা কোথাও দেখে নেই, ওই কারণে নেড়া মানে আমার লেখক একদিন শীতল দিনে যে তাকে দেখতে যাবে। তো দেখতে যাওয়ার পরে সে জানতে পারে যে অত্যন্ত প্রাচীন একটা বাসা, প্রাচীন একটা দেওয়ালের মধ্যে কার বাসা, মৃত্যুঞ্জয়ের বাসা, ঠিক আছে। যখন দেখতে যাই তখন দেখে যে মৃত্যুঞ্জয় তার একদম বিছানার সাথে মানে একদম শুয়ে গেছে, উঠতে পারতেছে না। পাশে এসে বিলাসী তার সেবা যত্ন করতেছে। তো বিলাসীকে দেখে নেয়ার একটা মন্তব্য করে, এটা হচ্ছে বিলাসীকে দেখে নেয়ার একটা মন্তব্য করে, এটা হচ্ছে ফুলদানিতে পানি দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো, ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো, ঠিক আছে। তো এটা বিলাসী সম্পর্কে নেয়া, অর্থাৎ নেয়া মন্তব্য করে, এটা হচ্ছে ফুলদানিতে পানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো। তো তাই সেটা করার পরে যখন নেয়া যখন ফিরে আসছিল তার মধ্যে, তখন খুব রাত ছিল, অন্ধকার ছিল চারপাশে আমার মধ্যে। তো বিলাসী নেয়া যেহেতু ভয় পাচ্ছিল, মানে পথটা আগানোর জন্য, তো বিলাসী কি করলো, তাকে কিছুটা পথ আগিয়ে দিল, ঠিক আছে। আগানোর পরে বললো যে মানে বিলাসীকে নেয়াকে বললো যে তুমি
আর মানে পথটা যেতে পারবে কিনা, মানে আমাকে কি তোমার সাথে যেতে হবে বাড়ি করার জন্য। তো বিলাসী বললো যে সরি নারা বললো যে না আমার লাগবে না, ঠিক আছে, যেহেতু একজন মেয়ে, যেহেতু সাহস করে যেহেতু চলে আসছে, তো তার পুলিশের জন্য বাস আছে, ঠিক আছে, একজন মেয়ে এভাবে বাচ্চা সে কেন ভয় পাবে। তো নারা বললো যে না লাগবে, আমি বাকিটা পুরো একা যেতে পারবো। কিন্তু বিলাসী যেতে চাচ্ছিল, কিন্তু তার মনে একটা ভয় ছিল মৃত্যুঞ্জয়, কিন্তু যেহেতু সে সব জায়গাতে ছিল, ঠিক আছে, ওই কারণে তাকে আর বাড়তে না দিয়ে সে আবার চলে গেল, মানে রিটার্ন হয়ে চলে গেল। তো এর কয়েক মাস, এর পরে প্রায় মাসখানেক চলে গেল। মাঝখানে চলে যাওয়ার পরে যারা একদিন শুনতেছে যে মানে স্কুলে যখন যাচ্ছিল তখন একদিন শুনতেছে সবার সাথে যে মানে হই হলে বেড়ে গেছে। তো মানে জ্ঞান করা যে তোমার মৃত্যুঞ্জয় একদিন জ্ঞান করেছিল মানে মামা সম্পর্কে। তো সে হয়ে হট্টগোল করতেছে, সবাই এলাকাবাসী সবাইকে জড়ো করতেছে। তো কিসের জন্য জড়ো করতেছে যে মৃত্যুঞ্জয় একটি অন্নপাত করেছে, মৃত্যুঞ্জয় একটি অন্নপাত করেছে, এখানে লিখলাম আমরা, সরি এখানে, ঠিক আছে, অন্নপাত করেছে, মৃত্যুঞ্জয় একটি অন্নপাত করেছে। অন্নপাতটা কি বিলাসের হাতে খাবার খাবো, অন্নপাতটা কি ছিল বিলাসের হাতে খাবার খাবো, মানে এবং বিলাসীকে সে বিবাহ মানে বিবাহ করেছিল, কে করেছিল, মৃত্যুঞ্জয় বিলাসীকে বিবাহ করেছিল, ঠিক আছে। তো বিলাসী ছিল একজন সাপুরি, মানে সাপুরের মেয়ে, এবং মৃত্যুঞ্জয় ছিল তোমার এটা কোন বংশ বলা যায়, মৃত্যুর বংশ, ঠিক আছে। বিলাসী মৃত্যুঞ্জয় কোন বংশ ছিল, মৃত্যুর বংশ। মৃত্যু মানে ব্রাহ্মণ পর্যায়ে ধরে রাখতে পারো, মানে ব্রাহ্মণ এবং আরেকটা হচ্ছে সাপুরে। তো হিন্দুদের ধর্মতে খুবই ক্লাস একটা ডিফারেন্স আছে, ঠিক আছে। তো তারপরে যেহেতু বিয়ে যেহেতু করলো, তো বিয়ে করা মানে কি এখানে তোমার একটা অনুভব হয়ে গেল, মানে তার বিয়ে করার পর বিয়ে হাতের খাওয়া গেল মানে কি একটা অনুভব হয়ে গেল, যেটা তৎকালীন সমাজের মধ্যে খুবই খারাপ দৃষ্টিতে দেখতো, বুঝতে পারছি। তো বিভিন্ন খোলার কাজ ছিল কি মৃত্যুঞ্জয়কে নিয়ে বিভিন্ন রকম দুর্নাম ঘটানো, যাতে সে বাগানে ধোঁকাটা ধরতে পারে। তো ওই সুযোগে সে একটা সুযোগ পেয়ে গেল, যেহেতু মৃত্যুঞ্জয় যেহেতু একটা মানে সমাজের দৃষ্টিতে খারাপ কাজ করেছে, তো এই সুযোগে কিন্তু সে কি পেলো, তাকে মানে সুযোগে মৃত্যুঞ্জয়কে ঘর থেকে মানে বাইর করে দিল, যেহেতু সে একটা বিয়ে করার পরে তার হাতে খাওয়া পেলো, অন্নপ্রাশন করলো। তো ওই সুযোগে সে কি করলো, মৃত্যুঞ্জয়কে বাসা থেকে বা মানে বের করে দিল, এবং বাগানের মানে পুরোটা সে কি করলো, দখলে নিয়ে নিয়ে ফেললো। তারপরে আমরা চলে আসি এখানে, আমরা দিকের মাঝে গিয়ে শুধুমাত্র তোমাদেরকে শুধু আলোচনাটা আমি করে দিই। যেহেতু একবার মৃত্যুঞ্জয়কে যেহেতু ঘর থেকে বের করে দিল, তারপরে মানে তারপরে প্রায় নেড়া তোমার সন্ন্যাসে চলে যায়, বা তোমার বারবার চলে যায় সন্ন্যাসগিরিতে। তো মশার কামড় খেয়ে তোমার নেড়া আবার চলে আসে, মানে মশার কামড় অতিষ্ঠ হয়ে সন্ন্যাসগিরি ত্যাগ করে নেড়া আবার স্বাভাবিক জীবনের মধ্যে চলে আসে। তো যখন চলে আসে অনেক মাস পরে, তখন আবার মৃত্যুর সাথে দেখা, কিন্তু পুরোপুরি ডিফারেন্ট একটা লোকের মধ্যে। সে দেখতে পারে যে মৃত্যুঞ্জয় তখন করার মধ্যে বিভিন্ন ধরনের তাবিজ করতে পারে, মানে সাপুরের মানে পুরোদস্ত একজন সাপুরে হয়ে গেল মৃত্যুঞ্জয়, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবা যে নেড়ার দুটো শখ ছিল, নেড়ার কত শখ ছিল, দুটো শখ ছিল, দুটি শখ ছিল নেড়ার। একটি হচ্ছে কোকড়া সাপের, এটা থেকে প্রশ্ন আসবে। একটি হচ্ছে কোকড়া সাপের, আরেকটি হচ্ছে মন্ত্র সিদ্ধ হওয়া, মন্ত্র সিদ্ধ হওয়া। নেড়ার শখ ছিল দুটি, একটি হচ্ছে কোকড়া সাপের, আরেকটা হচ্ছে মন্ত্র সিদ্ধ হওয়া। যেহেতু মন্ত্র সিদ্ধ হওয়া নিয়ে একটা শখ ছিল নেড়ার, তো ঐশীবাদের মৃত্যুঞ্জয়কে সে একটা প্রস্তাব দিল, মানে সে মৃত্যুঞ্জয়কে আকুল আবেদন করলো যে তাকেও যেন মন্ত্রের রক্ত করে নেই, মানে সাধ্য থেকে তো অনেক রকম তোমার মন্ত্র করতে হয়, তাই না। তো তাকে যেন ওই মন্ত্রগুলো যাতে শেখানো হয়, এবং নেড়া পরবর্তী কি করে মৃত্যুঞ্জয়ের সাথে মানে জড়িত, মানে একসাথে কাজ করে সে কি করতো, সেও সাপ ধরতো, মানে বিভিন্ন এলাকায় গিয়ে সে সাপ ধরতো। এভাবে অনেক প্রায় অনেক সমস্যা কেটে গেল, অনেক ধরনের সুন্দর সময়গুলি কাটলো তাদের সাথে, বিলাসী ছিল তাদের সাথে। কিন্তু বিলাসী মৃত্যুঞ্জয়কে সাপ ধরতে, মানে সাপ ধরতে প্রায় সময় অনুসারিত করতো, ঠিক আছে। কারণ সে জানতো যে এর সাপের একটা বিষাক্ততা থাকে, একবার যখন চবল মেরে দেয়। এখানে সাপের মধ্যে তুমি যতটাই এক্সপার্ট হও না কেন, দেখবে যে হঠাৎ করে একটা সাপ আমাকে খেতে হবে, তোমাকে কি করবে, চবল মেরে দেবে। চবল মেরে দিলে একটা বিষ চলে আসবে তোমার শরীরে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমার মানে অ্যাক্সিডেন্ট আর কি।
এই কারণে বিলাসী বারবার মৃত্যুঞ্জয় মনে করতো, মানে সাপ ধরতে যাওয়ার সময় বারবার অনুসারে করতো। তো নেড়া তাকে কি করতো, মৃত্যুঞ্জয়কে অনুপ্রাণিত করতো সাপ ধরতে চলে যাওয়ার জন্য। তো এইভাবে করতে চলতে লাগতো দিনগুলো। তো একবার প্রায় ক্রস দেড়েক দূরে, এটা প্রশ্ন আসবে, প্রায় ক্রস দেড়েক দূরে লাস্টে চলে আসবে কলকাতা, ঠিক আছে। প্রায় ক্রস দেড়েক দূরে এক গোয়ালার বাড়িতে, গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয়, বিলাসী, নেড়া সাপ ধরতে যায়, ঠিক আছে। ওইখানে একটা সাপ ছিল। তো আমি পুরোটা বলতেছিলাম, ঠিক আছে। একটা পর্যায়ে যখন সাপ ধরতে যায় মৃত্যুঞ্জয়, তখন সাপের ছবল দেখে নেয়। সাপটা ছিল মূলত গোকরা সাপ। সাপটা ছিল কি মূলত গোকরা সাপ। গোকরা সাপ খুবই বিষাক্ত একটা সাপ, বুঝতে পারছি। তো ওই মানে বিষাক্ত সাপ যেহেতু ছবল খেলো মৃত্যুঞ্জয়, তো স্বাভাবিক মৃত্যুঞ্জয়ের শরীরে কি চলে আসলো, একটা বিষ চলে আসলো, ঠিক আছে। তো বিষ যখন তোমার শরীরে হাতের মধ্যে যখন চলে আসলো, তখন বিলাসী কি করলো, তার হাতটা বিভিন্ন রকম তাবিজে কি করলো, বেঁধে দিল, ঠিক আছে, বুঝতে পারছি। এবং 33 কোটি দেবের দোহা দিতে লাগলো, মানে একটা মন্ত্র আর কি। 33 কোটি দেবদেবীর মানে মন্ত্র করতে লাগলো, দোহা দিতে লাগলো। তা সত্ত্বেও কি করা যায়নি, মৃত্যুঞ্জয়কে বাঁচানো যায়নি। তো এরপরে প্রায় আমার ঠিক মনে নেই, তোমরা একটু সূত্রে নিও, ঠিক আছে। হয়তো 7 দিন পরে, মানে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর 7 দিন পরে বিলাসী বিষ পান করে আত্মহত্যা করে। বিলাসী পান করে আত্মহত্যা করে, বিষ পান করে, এটা প্রশ্নের দিকে আসে এবং সৃজনশীলের ক নম্বরে আসে যে বিলাসী কিভাবে আত্মহত্যা করে, এটা করে বিষ পান করে। এবং মৃত্যুঞ্জয়ের মৃত্যুর প্রায় 6 দিন 7 দিন পরে, এটা একটু দেখে নিও তোমরা, ঠিক আছে কিনা। প্রায় 7 দিন পরে বিলাসী আত্মহত্যা করে, বিষ পান করে। তো তারপরে নেড়া এগুলো ফেলে, মানে সব ধরনের এইসব কিছু ফেলে সে আবার কি করলো, স্বাভাবিক জীবনের মধ্যে চলে আসলো। এটা ছিল বলতো বিলাসী গল্পের তোমার মূল প্রতিপাদ্য বিষয়। আশা করি আমরা খুব সহজের মধ্যে তোমাদের বুঝতে পেরেছি যে কিভাবে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসবে এবং কি কি নবদিন কি প্রশ্নগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। তারপর চলে আসবে মাসে বেশি জাস্ট মুখোমুখি আমি বলে দিই, বুঝতে পারছি। মাসে বেশি দেখো, মাসে বেশিতে এখানে ক্যারেক্টার খুবই কম। মাসে বেশিতে ক্যারেক্টার হচ্ছে মাসে বেশি, তারপর হচ্ছে যোগু, তারপর হচ্ছে আহ্লাদিক, তারপর কৈলেশ, তারপর হচ্ছে বুড়ো ব্রাহ্মণ। এখানে শুধুমাত্র এই কয়টা চরিত্র তোমরা পড়লে আর কিছু করতে হবে না, ঠিক আছে। এখানেও গুরুত্বপূর্ণ অনেকগুলো নাম থেকে আসে, কিন্তু সৃজনশীল লিখতে হবে। শুধুমাত্র সৃজনশীলের জন্য আমি অধ্যায়টাকে একটু সামারি করে দিই। এখানে মূলত তোমার প্রথম থেকে আমি একটু করে দিই, একদম সাজিয়ে গুছিয়ে, ঠিক আছে। এখানে প্রথম দিকে আহারদের একটা পরিবার ছিল, ঠিক আছে। তাদের পরিবার ছিল, মা বাবা ছিল, তার ভাই ছিল, তার পরিবারের মধ্যে। তো একদিন তাদের গ্রামের মধ্যে কলেরার একটা আক্রমণ করে বসে, মানে একটা রোগ আক্রমণ করে বসে তাদের গ্রামের মধ্যে। তো তৎকালীন সময়ে করোনা জ্বর খুবই মানে মহামারী একটা রোগ ছিল। এর ওষুধটা প্রায় ছিল না বলে চলে, বর্তমানের মতো এরকম হাই ক্লাস বা এরকম হাই ফেসিলিটি ছিল না। করোনা যখন আক্রমণ করে, তখন করোনার মধ্যে আহলাদের মা বাবা কি করে, ওখানে মৃত্যুবরণ করে, বুঝতে পারছি। তো তারপর থেকে আহলাদের কি ছিল, একা ছিল। আহলাদের সাথে যোগুর বিয়ে হয়, বুঝতে পারছি। আহলাদের তার বিয়ে হয়, যোগুর বিয়ে হয়, এটা মনে রাখবেন আপনারা। তারপরে আমরা চলে আসি করোনার পরে আরেকটা তোমার মহামারী এক এক করে বসে তাদের গ্রামের মধ্যে, এটা হচ্ছে দুর্ভিক্ষ। এটা হচ্ছে দুর্ভিক্ষ, খুবই গুরুতর একটা পরিস্থিতি ছিল দুর্ভিক্ষ। তো দুর্ভিক্ষতে যেহেতু খুবই গুরুতর একটা পরিস্থিতি, খাবারের জোগান দিতে পারতেছে না, ইনকাম নেই কোনো, তাদের একটা
খাদ্য সংকট দেখা দিচ্ছে। তো মাসি পিসি কি করলো, মাসি চিন্তা করলো যে মানে পাশে একটা গ্রাম থেকে, মানে নদী পাড়ে একটা পাশে একটা গ্রাম আছে, ওইখানে শাকসবজি একটু কম দামে আছে। তো মাসি পিসি চিন্তা করলো যে নদী পাড়ে ওই গ্রাম থেকে শাকসবজি কিনে বেশি দামে এই গ্রামের মধ্যে বিক্রি করবে। ঠিক আছে, বিক্রিত অর্থাৎ একটা অংশ দিয়ে তারা কি করবে, নিজেদের বিভিন্ন রকম খরচের সাথে খাদ্যের অভাবটা পূরণ করবে। তো ওইখান থেকে যখন একবার মানে সব জিনিস যখন আসছিল গ্রামের মধ্যে, মানে এই গ্রামের মধ্যে, তাদের গ্রামের মধ্যে, তো নদীর যখন তাদের নৌকাগুলো যখন নদীতে মানে ঘাঁটি করতেছিল, লাস্টে যখন ঘাঁটি করে না তোমার মানে বাঁধতেছে আর কি, এক পাশে করে রাখতেছে। তো ওইখানে কয় দিয়ে চলে আসে ছুটে মাসি পিসিকে একটা খবর বলতে, যোগ্য খবর বলতে, যে যোগ্য বলেছে যে মাসির আহার দিকে তার কাছে ফিরে দিতে, আহার দিকে তার কাছে ফিরে দিতে, যোগ্যর কাছে ফিরে দিতে। কেন? কারণ না হলে তা না করে যোগী কি করবে, একটা মামলা করবে, যেহেতু আইনগতভাবে আহাদি তার একজন স্ত্রী এবং মাসি পিসি তার কাছে আহার দিকে দেখে দিয়েছে, ওই কারণে কৈলাস কি করছে, কৈলাস বলছে যে যোগ্যকে মানে আহার দিকে যোগ্যের কাছে ফিরে দিতে, তারপরে কি করবে, যোগ্য একটা মামলা করবে। এগুলো কে বলে, কৈলাস বলে। কাকে বলে? মাসি পিসিকে বলে। বুঝতে পারছি? এখন বলটার মধ্যে টুইস্ট হচ্ছে যে কেন আহলাদিকে মাসি পিসি যেতে দিচ্ছে না, সে বিবাহিত হওয়ার পরে। এখানে জিনিস মনে রাখবে যে যখন দুর্ভিক্ষ হচ্ছিল তখন যোগ্য আহলাদের উপরে অকথ্য নির্যাতন শুরু করে। তো নির্যাতনের মাত্রা সইতে না পারে আহাদি তার বাবার বাড়িতে চলে আসে। বুঝতে পারছি? তো আহাদি হচ্ছে 3 মাসের অন্তঃসত্ত্বা, এটা মনে রাখবেন। আহাদি হচ্ছে 3 মাসের অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা মানে হচ্ছে প্রেগন্যান্ট, ঠিক আছে? অন্তঃসত্ত্বা, এখান থেকে প্রশ্ন আসবে। 3 মাস থেকে কত মাস একটু দেখে নেবেন, ঠিক আছে? তো তারপরে আহাদে যখন অত্যাচার শুরু করতেছে না, তখন বাবার কাছে চলে আসে এবং মাসি পিসি প্রতিজ্ঞা করেছে আহাদেকে আর কার কাছে পাঠাবে না, জগৎ কাছে পাঠাবে না। বুঝতে পারছি? কারণ এই বিষয় অত্যাচার করতেছে, এটাই। এবং তারপরে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এত অত্যাচার করার পরেও কেন যোগ্য আবার আহাদিকে চাচ্ছে? আহাদের বাবা একটা সম্পদ ছিল, মানে জমি ছিল। তো যেহেতু আহারের বাবা যেহেতু তোমার কল্লা যেহেতু মারা গেছে, তো তার জমিগুলো কে পেত? আহারে পেত। তো ওই সম্পদের একটা লোভ ছিল, মানে জগৎ আহারের সম্পদের উপরে একটু কি ছিল, লোভ ছিল। ওই লোভের জন্য মূলত যোগ্য আবার আহার থেকে যাচ্ছিল তার কাছে, যাতে আহারের সম্পদটাকে কি করতে পারে, তার থেকে কেড়ে নিতে পারে। এটাই ছিল মূলত প্লট টুইস্ট। বুঝতে পারছি? তো আহার দিকে দেখে এই বুড়ো রহমানের শুধুমাত্র একটা বিবরণ আছে গল্পের মধ্যে, এটা হচ্ছে আহার দিকে দেখে বুড়ো রহমানের তার মেয়ের কথা মনে পড়ে, তার মেয়ের কথা মনে পড়ে। তার মেয়েও ছিল আহারের মতো। তার মেয়েকে কি করতো, মানে তোমার শ্বশুর বাড়িতে নির্যাতন করতো। তো নিজে যেহেতু সইতে না পারে, যখন তার মেয়ে তার মানে রহমানের যখন রহমানের কাছে চলে আসে, তখন তারা মেয়েকে বুঝিয়ে আবার তার কাছে পাঠিয়ে দেয়, শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু ওইখানে নিজের সইতে না পারে কি করে, বুড়ো রহমানকে ওইখানে মারা যায়। ঠিক আছে? তো বুড়ো রহমান তোমার ঘটনাক্রমে আহার দেখে দেখে তার মেয়ের কথা মনে পড়ে, এবং তার মেয়ের কথা যেটা মনে পড়ছে একটা অশ্রুসিক্ত নয়নে তার মনে চোখে জল চলে আসছে। এটাই আশা করি আমরা বুড়ো রহমানের ক্যারেক্টারটা বুঝতে পারছি। ঠিক আছে? গল্পের পরবর্তীতে এখানে আসলো যে সেখানে একজন মানুষ আমার মনে হচ্ছে না যে আহার দিকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছিল। ঠিক আছে? এটা আমার নামটা মনে করতেছে না, কিন্তু আমি পাচ্ছি না। এটা তোমরা খুঁজে নেবে। তো আহার দিকে বিবাহ করার জন্য মাসি পিসির কাছে অনেকগুলো প্রস্তাব আসতে থাকে। সে বিবাহিত হওয়ার পরেও তার বিয়ে করার জন্য অনেকগুলো প্রস্তাব আসতে থাকে, যেহেতু তার উপরে একটা জমি একটা কি আছে, সম্পদ আছে, এই কারণে বিভিন্ন প্রস্তাবগুলো আসতে থাকে। কিন্তু মাসি পিসি বলতে কান দিয়েছিল না। ঠিক আছে? ঘটনার একদম লাস্টে চলে আসি আমরা। ঘটনার এক পর্যায়ে একবার কানাই, ঠিক আছে,
কানাই 3-4 জন কে নিয়ে তোমার কার বাসায় যাই রাত্রে, মানে একাদশী শুরু রাত্রে কেমন আসলে এটাই শুল্ক পক্ষে দ্বাদশীতে কানাই 3-4 জন নিয়ে মাসির বাসা যায়। এবং মাসি গতকালে শুল্কপক্ষের একাদশীর উপোস রেখেছিলেন। প্রশ্ন আসে, ঠিক আছে, গতকালে মাসি শুল্কপক্ষের একাদশীর উপোস মানে হচ্ছে ব্রত আর কি, রোজা রেখেছিলেন। তো যেদিন কানাই 3-4 জন নিয়ে মাসি বাড়িতে যায়, ওই দিন হচ্ছে শুল্কপক্ষের দ্বাদশীর রাত, মানে দ্বাদশীর রাতে সে কি করে দ্বাদশীর রাতে সে মাসির বাসা যায়। তো মাসির বাসা যাওয়ার পরে মাসিকে ডাকে, মানে বাইরে ডাকে, বাসার বাইরে ডাকে, ডাকার পরে সে বলে যে সে জমিদার বাবু তাকে ডাকছেন, তাদেরকে ডাকছেন এবং এখন যেতে হবে তোমাকে। তো মাসি বলছে যে এখন তো অনেক রাত, আমরা এখন যেতে পারবো না, শহরে যাচ্ছি, বা এভাবে করে মানে পাহাড় দিয়ে তাদেরকে যেতে পারে। কিন্তু কানাই বলে যে না, আপনাকে আপনার মানে মাসিকে কি করতে হবে, যেতে হবে। হুকুম এসেছে যে আপনারা যদি না যান তাহলে আপনাদেরকে কি করতে হবে, বেঁধে নিয়ে যেতে হবে, বুঝতে পারছি। তখন মাসি মানে মানে ঝোঁক ঝাড়ে, দেখতে পান যে মানে 4-5 জন তোমার ছেলেরা কি করতেছে, মানে লুকিয়ে গেছে। তো তাদের মনে একটা ভয় ঢুকে যায় যে যখনই তারা মানে বাসা থেকে বের হবে কানের সাথে, তখনই তারা কি করবে, আহারের উপর আক্রমণ করতে তাকে তুলে বেঁধে নিয়ে যাবে, ঠিক আছে। এটা হয়তো তার জবর একটা প্ল্যান হতে পারে, তা কানাইকে দিয়ে এটা করতে পারে। তো ওই কারণে মাসে তারা আহার দিকে মানে ঘরে রেখে যেতে যাচ্ছিল না। পরে তারা বলে যে আমরা একটু মানে বাসায় যাচ্ছি, ঠিক আছে, বাসায় যাচ্ছি, এটা বলে মাসির সাথে কি করে বাসার মধ্যে চলে আসে। মাসি এবং মাসি এবং মাসি একটা বটি নিয়ে আসে, এটা মনে রাখবে, মাসি কি নিয়ে আসে, বটি নিয়ে আসে। এবং পিসি নিয়ে আসে রামদার মতো একটা কাটবে, পিসি নিয়ে আসে রামদার মতো কাটা, রামদার মতো কাটা, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে প্রশ্ন আসবে যে মাসি আর পিসি যখনই মানে মানে বিভিন্ন রকম পাহাড় দিয়ে যখন তারা বলেছে আমি বাসায় যেতে হবে, ঠিক আছে। তো বাসা থেকে আসার পরে মানে মাসি বডি নিয়ে আসে এবং পিসি কিনে আসে রামদার মধ্যে কাটা নিয়ে আসে, এবং এগুলো মানে উঁচু করে কানাই এবং তার দলবলকে ভয় লাগাতে থাকে এবং আশেপাশে চিৎকার করতে থাকে তোমার কানাইকে মানুষকে জোর করার জন্য। তো এগুলো হতে দেখে কানাই কি হয়ে যায়, একটু কাঁপে যায় এবং তার দলবল নিয়ে ওইখান থেকে চলে যায়, বুঝতে পারছি। তো ওই মানে ওই দিনের জন্য তোমার মাসে মাসে রক্ষা পেয়েছিল, কিন্তু তারা মানে তাদের মনে একটু ভয় ছিল যে আবার মানে কানাই কিছুক্ষণ পর আবার কি হতে পারে, আসতে পারে। ওই কারণে তারা কাঁথা ভিজিয়ে আসলে পরীক্ষায়, ওই কারণে তারা মানে বাসায় গিয়ে আবার কাঁথা ভিজিয়ে পুরো রাত জাগ্রত থাকে, পাহাড়ি পুরো রাত জাগ্রত থাকে, যাতে তারা কারা যখন আক্রমণ করবে যারা তখন তারা কি করতে পারে, প্রতিহত করতে পারে, বুঝতে পারছি। এটা ছিল মূলত গল্প, মানে যুদ্ধ আয়োজন করে প্রস্তুত হয়ে থাকে। আসলে আমরা পাশাপাশি গল্পটা বুঝতে পারছি, ঠিক আছে। আমাদের দ্বিতীয় পর্বের পরে তৃতীয় পর্বের মধ্যে আমাদের বায়ুমণ্ডল এবং নেটওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। আপনাদের সবাইকে তৃতীয় পর্বের মধ্যে আমন্ত্রণ রইল। আশা করি সবাই যারা অপরিচিত বিলাসী মাসে পড়েছে তোমাদের থেকে আসলে গল্প এই আলোচনাগুলো শুনতে লেগেছে এবং শর্টকাট লেগেছে। যদি দেখে থাকে তাহলে তোমরা অবশ্যই তৃতীয় পর্বটা একটু ভিডিওতে দেখে নেবে, তোমাদের কাজে লাগবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।